ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে এনসিইআরটি সিলেবাস অনুযায়ী 2025-26 একাডেমিক ইয়ারে দশম শ্রেণীতে যে তোমাদের মাধ্যমিক ফাইনাল এক্সাম হবে বা বোর্ড ফাইনাল এক্সাম হবে, সেই বোর্ড ফাইনাল এক্সামে তোমাদের সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার এসিড ক্ষার লবণ, এই চ্যাপ্টারটা অবশ্য কেমিস্ট্রির উপরে তোমরা জানো। এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে আমি তারই সাজেশন এই ভিডিওতে আনসার সহযোগে তুলে ধরেছি। আশা করি পুরোটা ভিডিও যদি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওর দেওয়া প্রশ্নগুলিকে যদি তোমরা ভালোভাবে শিখে নাও, তাহলে অবশ্যই বিগত বছরগুলির মতো, যেমন গত বছর এবং তার আগে বেশ কয়েকটি বছরে আমি যে সাজেশনগুলি দিয়েছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্সের উপরে, সেই সাজেশনগুলিতে তোমরা দেখবে যারা আগে আমার সাজেশন ফলো করেছে এমন কোনো স্টুডেন্টের সাথে যদি তোমরা কথা বলে থাকো, তোমরা জানতে পারবে যে ওখানে আমার 100% কমন এসেছিল। এবছরও 100% কমন আসবে বলে আমার মনে হয়। সুতরাং তোমাদের যদি বাকি চ্যাপ্টারের সাজেশনগুলি, অর্থাৎ বায়োলজির যে বাকি চ্যাপ্টারগুলি রয়েছে, ফিজিক্সের, কেমিস্ট্রির যে বাকি চ্যাপ্টারগুলি রয়েছে এবং ম্যাথমেটিক্সের যে সাজেশনগুলি এখনও আমি দেইনি, সেই সাজেশনগুলি একের পর এক আমি দিয়ে যাব। যদি তোমাদের লাগে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রয়োজনে তোমরা নিজেদের মধ্যে এই ভিডিওগুলি শেয়ার করতে পারো। তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। দেখো, আমি প্রথমে শর্ট কোয়েশ্চেন নিয়ে বলছি। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে, কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়? তোমরা অবশ্যই জানো রসায়নের রাজা, অথবা তার সাথে আরেকটা প্রশ্ন আছে, অয়েল অফ ভিট্রিয়ল কি? অয়েল অফ ভিট্রিয়ল কি তোমরা জানো? অয়েল অফ ভিট্রিয়ল কি? রসায়নের রাজা অর্থাৎ রসায়নে সর্বাধিক পরিমাণে কোন অ্যাসিডটা ব্যবহৃত হয়? অয়েল অফ ভিট্রিয়ল কি? এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কেননা সালফিউরিক অ্যাসিড রসায়ন বিজ্ঞানে অর্থাৎ কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেই জন্যে সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে সালফিউরিক অ্যাসিড। পরের প্রশ্ন, একটি তীব্র অ্যাসিড এবং একটি মৃদু অ্যাসিডের উদাহরণ দাও। অর্থাৎ একটা তীব্র অ্যাসিডের নাম লেখো এবং একটা মৃদু অ্যাসিডের নাম লেখো। দেখো, তীব্র অ্যাসিড হলো নাইট্রিক অ্যাসিড আর মৃদু অ্যাসিড হলো অ্যাসিটিক অ্যাসিড। আবার বলছি, তীব্র অ্যাসিড হচ্ছে নাইট্রিক অ্যাসিড, মৃদু অ্যাসিড হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আমার মনে হয় তোমরা যদি মনোযোগ সহকারে আমার কথাগুলি শোনো, তাহলেই তোমার শেখা হয়ে যাবে। কেননা আশা করি এখন এর আগে থেকেই তোমরা এই চ্যাপ্টারগুলি শিখে নিয়েছো, তো একবার শুনলেই তোমাদের শেখা হয়ে যাবে। আর প্রয়োজনে তোমরা তোমাদের বইয়ে দাগিয়ে নিতে পারো বা আনসারগুলি লিখে নিতে পারো। পরের প্রশ্ন, কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস বলা হয়? আবার বলছি, কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস বলা হয়? অথবা কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয়? আশা করি তোমার আনসারটা বুঝে গেছো, যেহেতু বাদামি বর্ণ বলেছি। কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয়? অথবা নাইটার থেকে উৎপন্ন অ্যাসিডটির নাম কি? আবারও বলছি, নাইটার থেকে উৎপন্ন অ্যাসিডটির নাম কি? অথবা চিলি সল্ট পিটার থেকে উৎপন্ন অ্যাসিডটির নাম কি? অথবা বলয় পরীক্ষায় কোন অ্যাসিডকে ব্যবহৃত হয়? অথবা বলয় পরীক্ষার কোন অ্যাসিডকে, মানে বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা হয়? অথবা একটি খনিজ জারক অ্যাসিডের নাম লিখো। অথবা কোন অ্যাসিডকে বলা হয় তেজি জল? দেখো, আমি কতটা প্রশ্ন দিলাম? 1 2 3 4 5 6 7, 7টা প্রশ্ন দিলাম। 7টা প্রশ্নের আনসার একটাই। আবার বলছি, আমি এখানে 7টা কোয়েশ্চেন দিলাম, 7টা কোয়েশ্চেনের আনসার একই আনসার। তাহলে তোমাদের
কোয়েশ্চেনগুলিকে ভালোভাবে মনে রাখতে হবে, ভালোভাবে বুঝে পড়তে হবে। আবার বলছি, কোয়েশ্চেনগুলিকে ভালোভাবে বুঝে পড়তে হবে 100% কমন পেতে হলে। অবশ্যই 100% কমন পাবে, কোয়েশ্চেনগুলিকে বুঝে পড়বে। পরে বিজ্ঞান গ্যালারিকে দোষ দেবে না যে আমি বিজ্ঞান গ্যালারি ফলো করেছি, আমার কোয়েশ্চেন কমন আসেনি। এটা কখনোই হবে না, কমন আসবে না। কিন্তু তোমাকে একটু কি করতে হবে, বুঝে পড়তে হবে। তাহলে এখানে আমি 7টা প্রশ্ন দিয়েছি, তোমরা যদি লিখতে না পেরে থাকো একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। এই 7টা প্রশ্নের আনসার হলো নাইট্রিক অ্যাসিড। আবারও বলছি, এই 7টা প্রশ্নের আনসার হচ্ছে নাইট্রিক অ্যাসিড। কোন অ্যাসিডকে অ্যাকোয়াফটিক বলা হয়? নাইট্রিক অ্যাসিডকে। কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয়? নাইট্রিক অ্যাসিড। নাইট্রার থেকে উৎপন্ন অ্যাসিডটির নাম কি? নাইট্রিক অ্যাসিড। চিলি সলফিটার থেকে উৎপন্ন অ্যাসিডটির নাম কি? নাইট্রিক অ্যাসিড। বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা হয়? নাইট্রিক অ্যাসিড। খনিজ জারক অ্যাসিডের নাম হলো নাইট্রিক অ্যাসিড। কোন অ্যাসিডকে বলা হয় তেজি জল? আনসার হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্নে কি বলছে? কোন অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়? আমরা বলছি, কোন অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়? তার সাথে অথবা আছে। পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিডটির নাম কি? আশা করি তোমরা জেনে গেছো। পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিডটির নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোন অ্যাসিডকে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড? পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিডটির নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর পরের প্রশ্ন, পিঁপড়ের হুল, মৌমাছির হুল এবং বিছুটি পাতায় কোন অ্যাসিড থাকে? এখানে ইন্টারেস্টিং ব্যাপার, এই চ্যাপ্টারে যেই প্রশ্নগুলি আমি দিয়ে আসছি 2-3টা প্রশ্নের আনসার সেম। এখানে দেখো, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে, মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে, একই অ্যাসিড থাকে। বিছুটি পাতায় কোন অ্যাসিড থাকে, একই অ্যাসিড থাকে। তিনটার আনসার হবে সেম, ফর্মিক অ্যাসিড। তাহলে পরীক্ষাতে কোয়েশ্চেন আসলো যে পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে, আনসার হবে কি? ফর্মিক অ্যাসিড। পরীক্ষাতে এরকম কোয়েশ্চেন আসতে পারে, মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে, আনসার হবে ফর্মিক অ্যাসিড। পরীক্ষাতে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে বিছুটি পাতায় কোন অ্যাসিড থাকে, আনসার হচ্ছে ফর্মিক। তাহলে এবার আমি চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে ব্রাইন দ্রবণ কি? আবার বলছি, ব্রাইন দ্রবণ কি? ব্রাইন দ্রবণ হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। আবার বলছি, ব্রাইন দ্রবণ হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে ব্রাইন দ্রবণ বলে। আমরা বাড়িতে যে লবণ খাই সেটা হলো সোডিয়াম ক্লোরাইড। সেটাকে জলে মিশালে যে একটা দ্রবণ তৈরি হবে সেটার নাম হচ্ছে ব্রাইন দ্রবণ। পরে কোয়েশ্চন, কৌষ্টিক সোডার রাসায়নিক সংকেত কি? এই যে কৌষ্টিক সোডা, রাসায়নিক সংকেত কি, বা রাসায়নিক নাম কি? কৌষ্টিক সোডা রাসায়নিক সংকেত হলো NaOH, তাহলে নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা বলছি, কৌষ্টিক সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখে নিচ্ছি পরের প্রশ্ন কি বলছে, বদ হজম হলে কোন ধরনের ঔষধ ব্যবহার করা হয়? আবার বলছি, বদ হজম হলে কোন ধরনের ঔষধ ব্যবহার করা হয়? মানে বদ হজম মিন্স পেটে যদি তোমাদের কোনো অ্যাসিড হয় তখন তুমি কি ধরনের ঔষধ ব্যবহার করে? অ্যাসিডকে নষ্ট করার জন্য কি হবে? অ্যাসিডের বিপরীত কিছু ব্যবহার করতে হবে, মানে ক্ষার জাতীয় কিছু ব্যবহার করতে হবে। তাহলে অ্যাসিডের বিপরীত হচ্ছে অ্যান্টাসিড। আবার বলছি, অ্যাসিডের বিপরীত হচ্ছে অ্যান্টাসিড। তাহলে অ্যান্টাসিড ব্যবহার করতে হবে। অ্যান্টাসিড জাতীয় ঔষধ ব্যবহার করতে হবে যদি তোমাদের বদ হজম হয়। বদ হজম মিন্স যদি তোমাদের গ্যাস নয়, তোমাদের যদি অ্যাসিড হয় পেটে, তখন অ্যান্টাসিড জাতীয় ঔষধ ব্যবহার করতে হবে। পরের প্রশ্ন, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? তোমরা সবাই জানো, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ এবং জল। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার দুটির ধর্মই বিনষ্ট হয়, সেই জন্য এটা একটা প্রশমন বিক্রিয়া। কারণ যারা বিক্রিয়া করে তারা বিক্রিয়াতে উপস্থিত থাকে না। অ্যাসিড এবং ক্ষারে বিক্রিয়া করলে সেখানে লবণ হয় আর জল হয়, সুতরাং এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া। পরের প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিসে জল দিলে কি হয়? প্লাস্টার অফ প্যারিসে জল দিলে কি হয়? আনসার, জিপসাম উৎপন্ন হয়। আবার বলছি, প্লাস্টার অফ প্যারিসে জল দিলে জিপসাম উৎপন্ন হয়। প্লাস্টার অফ প্যারিসটা দেখতে অনেকটা সিমেন্টের মতো, সিমেন্ট যেরকম পাউডার সেরকম। এটাতে জল দিলে সিমেন্ট যেরকম হয়ে যায় এরকম হয়ে যাবে কাদামাটির মতো। পরের প্রশ্ন,
ধাতুর সঙ্গে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? আবার বলছি, ধাতুর সঙ্গে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? আমরা জানি ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া করলেও হাইড্রোজেন উৎপন্ন হয়, আবার ধাতুর সঙ্গে ক্ষারের বিক্রিয়া করলেও হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে কোয়েশ্চেন হলো, ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া করলে কোন গ্যাস উৎপন্ন হয়? তোমার আনসার হবে হাইড্রোজেন। আবার কোয়েশ্চেন হতে পারে, ধাতুর সঙ্গে ক্ষারের বিক্রিয়া করলে কোন গ্যাস উৎপন্ন হয়? আনসার হচ্ছে হাইড্রোজেন। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 12, মুসমুসে পকোড়া বানাতে ব্যবহৃত লবণটির নাম ও সংকেত লিখো। পকোড়া বানাতে কি ব্যবহৃত হয়? পকোড়া বানাতে ব্যবহৃত হয়, আমাদের বাড়িতে যে পকোড়া লুচি বানানো হয় সেগুলির জন্য ব্যবহৃত হয়, দেখবে খাবার সোডা বা বেকিং পাউডার। আবার বলছি, খাবার সোডা বা বেকিং পাউডার। তো খাবার সোডার রাসায়নিক নামটা হচ্ছে NaCO3। আবার বলছি, NaCO3। পরে কোয়েশ্চেন, কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম ও সংকেত লিখো। কাপড় কাঁচা সোডা দুই রকমের হয়, একটা হচ্ছে খাবার সোডা, আর একটা সোডা হচ্ছে যেটাতে কাপড় কাঁচা হয়, সেইটার নাম হলো সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। আবার বলছি, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, সংকেতটা হচ্ছে Na2CO3, 10H2O। আবার বলছি, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, সংকেত হচ্ছে Na2CO3, 10H2O। নেক্সট প্রশ্ন, রক্ত ও বিশুদ্ধ জলের পিএইচ কত? মানে কোয়েশ্চনটা এরকম হবে, রক্তের পিএইচ কত, বিশুদ্ধ জলের পিএইচ কত, এরকম ভাবে কোয়েশ্চন। একসাথে দুটা কোয়েশ্চন দিয়ে তো শর্ট কোয়েশ্চন হবে না, আমি দুটাকে অ্যাড করে দিছি কোয়েশ্চনের সংখ্যা কমানোর জন্য। তো রক্তে পিএইচ এর মাত্রা হচ্ছে 7.4। আবার বলছি, রক্তে পিএইচ এর মাত্রা হচ্ছে 7.4, তোমাদের জানা। হ্যাঁ, আর বিশুদ্ধ জলের মাত্রা হচ্ছে, বিশুদ্ধ জলে পিএইচ এর মাত্রা হচ্ছে 7, কারণ রক্তটা হচ্ছে ক্ষারীয়, একটু লবণাক্ত রক্ত। যদি কখনো তোমাদের হাত বা কেটে থাকে বা শরীরের কোনো অংশ কেটে থাকে, যদি জিভে রক্ত লেগে থাকে বা জিভে রক্ত লেগেছে এরকম যদি হয়ে থাকে, তখন দেখবে অবশ্যই তোমাদের এটা টেস্ট মনে হয়েছে লবণাক্ত, কেননা সেটা অনেকটা ক্ষারীয় রক্তটা, সেই জন্য তার পিএইচ হচ্ছে 7.4। আর বিশুদ্ধ জলের পিএইচ হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে কি, প্রশমিত, সেই জন্য তার পিএইচ হচ্ছে 7। কোয়েশ্চনটাকে এইভাবে না দিয়ে তারা এমসিকিউ প্যাটার্নে দিতে পারে, বলতে পারে রক্তের পিএইচ হলো হইয়া, এখানে 4টা অপশন দিয়ে যে কোনো একটার মধ্যে আনসার থাকবে, অথবা বিশুদ্ধ জলের পিএইচ হলো এরকম। আমি এই চ্যাপ্টারে আলাদা করে কোনো এমসিকিউ কোয়েশ্চন দেই নাই, আমি যে কোয়েশ্চনগুলো দিয়েছি এখান থেকে এমসিকিউ কোয়েশ্চন বানিয়ে দেবে। সুতরাং এই কোয়েশ্চনগুলো যদি শিখে নাও, আমি ধরে নিতে পারি তোমাদের 100% কমন আসবে। একটু মনোযোগ সহকারে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে, আর যদি মনে না থাকে তাহলে টুকটাক প্রশ্ন লেখে প্র্যাকটিস করার চেষ্টা অবশ্যই করবে। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নে কি বলেছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15, প্রশম আম্লিক এবং ক্ষারীয় দ্রবণে পিএইচ এর মান কত? প্রশম আম্লিক এবং ক্ষারীয় দ্রবণে পিএইচ এর মান কত? দেখো, পিএইচ স্কেলের মানটা হচ্ছে 0 থেকে 14, অর্থাৎ 0 থেকে 14। এটাকে ঠিক মাঝে ভাগ করে নাও, 0 থেকে 14 যদি ঠিক তুমি মাঝে কেটে দাও, তাহলে মাঝে পাবে কত? 7। সেই 7টা হচ্ছে নিউট্রাল, না অ্যাসিড না ক্ষার। আবার বলছি, 7টা হচ্ছে কি? নিউট্রাল, না অ্যাসিড না ক্ষার। তাহলে নিউট্রাল যদি হয়, 0 থেকে 6 অবধি হয়ে যাবে অ্যাসিড, আর 7 তো চলে গেল, 8 থেকে 14 অবধি হয়ে যাবে ক্ষার। তাহলে আনসারটা কি হচ্ছে? আনসারটা হচ্ছে প্রশম হচ্ছে 7, আর অ্যাসিড বা আম্লিক হবে 0 থেকে 6, আর ক্ষার হবে 8 থেকে, ক্ষারের মান হবে 8 থেকে 14। নেক্সট প্রশ্ন, পিএইচ স্কেলের পাল্লা কত? আমি একটু আগে বললাম পিএইচ স্কেলের পাল্লাটা হচ্ছে 0 থেকে 14। 0 থেকে 14 পাল্লা বা পিএইচ স্কেলের মান 0 থেকে 14। নেক্সট প্রশ্ন, ক্ষার জল মৃদু করতে ব্যবহৃত হয় এমন একটি সোডিয়াম যৌগের নাম বলো বা নাম লিখো। আবার বলছি,
ক্ষর জল মৃদু করতে ব্যবহৃত হয় এমন একটি সোডিয়াম যৌগের নাম লিখো। ক্ষর জলকে মৃদু করা হয় সোডিয়াম কার্বনেট দ্বারা। আবার বলছি, ক্ষর জলকে মৃদু করা হয় সোডিয়াম কার্বনেট দ্বারা। সোডিয়াম কার্বনেটের সংকেত হলো Na2CO3। নেক্সট প্রশ্ন, সন্দব লবণ বা রক সল্ট কি? আবার বলছি, সন্দব লবণ বা রক সল্ট কি? প্রকৃতিতে শিলা বা পাথর রূপে প্রাপ্ত কেলাসাকার এক ধরনের লবণ আছে, সেই লবণকে বলা হয় সন্দব লবণ। আবার বলছি, প্রকৃতিতে শিলা বা পাথর রূপে প্রাপ্ত কেলাসাকার সোডিয়াম ক্লোরাইডের খনিজ লবণকে বলা হয় সন্দব লবণ। মানে অর্থাৎ তুমি প্রকৃতিতে বা পাহাড়ে তুমি এরকম পাথরের মতো শক্ত এক ধরনের লবণ পাবে, সেটা কিন্তু সোডিয়াম ক্লোরাইডই। আর সেই লবণটাই হচ্ছে কি? সন্দব লবণ। এইটাও প্রকৃতিজাতই লবণ, সন্দব লবণ। পরের কোয়েশ্চনে যাই। পরে আমরা যে কোয়েশ্চনটা পেলাম সেটা হচ্ছে, আমাদের দাঁতের এনামেল কি দিয়ে তৈরি হয়? আমাদের যে দাঁত, সেই দাঁতের যে এনামেল আছে, দাঁতের উপরে দেখবে সাদা একটা উপরে সাদা একটা লেয়ার আছে, সেটা হচ্ছে এনামেল। সেই এনামেল কি দিয়ে তৈরি? দাঁতের এনামেল হলো ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি। আবার বলছি, দাঁতের এনামেল হচ্ছে ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি। পরের প্রশ্ন, অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত লবণটির নাম কি? দেখবে যে আগুন নিবানোর জন্য এক ধরনের যন্ত্র ব্যবহৃত হয়, এর মধ্যে গ্যাস থাকে, সেটার মধ্যে আসলে কি থাকে? সেটার মধ্যে থাকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। আবার বলছি, অগ্নি নির্বাপক যন্ত্রে যে লবণটি ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। লিখে নাও, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। নেক্সট প্রশ্ন, একটি নির্দেশকের নাম লিখো যা এসিড দ্রবণে বর্ণহীন। একটা নির্দেশক যেটা এসিড দ্রবণের মধ্যে ফেললেই তার বর্ণ চলে যায়, সেটা হলো ফিনপথ্যালিন। আবার বলছি, সেটা কি? সেটা হচ্ছে ফিনপথ্যালিন। নেক্সট প্রশ্ন, দেখো আমি বলেছিলাম রক্তের পিএইচ কত। এখানে কাপড় কাঁচার সোডার রাসায়নিক নাম ও সংকেত আগে আমি দিয়েছিলাম, এই কোয়েশ্চনটা ডাবলিং হয়ে গেছে। এবার দেখো পরের প্রশ্ন হলো, মানুষের রক্তের পিএইচ এর মান হলো, আমি বলেছিলাম মানুষের রক্তের পিএইচ এর মান আগের প্রশ্নতে এই এমসিকিউ প্যাটার্নে এরকম আসে। এটা স্যাম্পল হিসাবে দেখানোর জন্য আমি তোমাকে বলছি। এখানে আনসার হলো 7. লাল লিটমাসকে নীল করে দ্রবণের সম্ভাব্য পিএইচ এর মান হলো, তো লাল লিটমাসকে যেহেতু নীল করে, তাহলে দ্রবণটা কি ধরনের দ্রবণ হবে? তাহলে এটা তোমাদের জন্য একটা, এই যে প্রশ্নটা আছে এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা আনসারটা কিন্তু আমাকে বলবে। আবার বলছি, এই যে 24 নম্বর কোয়েশ্চনটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রেখে দিলাম, তোমরা অবশ্যই আনসারটা তোমরা আমাকে বলবে থাকি। তাহলে ভিডিওটা অযথা অনেক বড় হয়ে যাবে, তোমাদের ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি বড় প্রশ্নগুলির আনসার তোমাদেরকে দেইনি, কেননা অধিকাংশ বড় প্রশ্নেরই আনসার আমার মনে হয় তোমাদের কাছে আছে। এরপরও যদি একটা দুটা প্রশ্নের আনসার তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আমি সেই আনসার তোমাদেরকে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। পরের প্রশ্ন, এসিড মাত্রাই হাইড্রোজেনের যৌগ, কিন্তু সব হাইড্রোজেনযুক্ত যৌগ এসিড নয়। আবার বলছি, এসিড মাত্রায় হাইড্রোজেনের যৌগ, কিন্তু সব হাইড্রোজেনযুক্ত যৌগ এসিড নয়, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, পিতল ও তামার পাত্রে দই কিংবা টক জাতীয় জিনিস রাখা উচিত নয় কেন? দেখবে যে ধরনের পাত্র পিতল বা তামার, সেখানে দই রাখা ঠিক নয়, কিন্তু কেন ঠিক নয় সেই আনসারটাই তোমাকে লিখতে হবে। পরের প্রশ্ন বলছে, বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না কেন, কিন্তু সামান্য H2SO4 মেশালে তড়িৎ পরিবহন করে। অর্থাৎ বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না, কিন্তু এসিড মিশ্রিত জল তড়িৎ পরিবহন করে কেন, ব্যাখ্যা করো। আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নে কি বলেছে, সব ক্ষারক মানে সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আবার বলছি,
সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট। ক্ষার এবং ক্ষারকের মধ্যে পার্থক্য লিখো। নেক্সট প্রশ্ন, অ্যান্টাসিড কি, উদাহরণ দাও। কোশ্চেনটা লিখো, অ্যান্টাসিড কি, উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, জলের অনুপস্থিতিতে কোন অ্যাসিড তার অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না। আবার বলছি, জলের অনুপস্থিতিতে অর্থাৎ জল না থাকলে কোন অ্যাসিড তার অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না, সে তার অ্যাসিডের ধর্মই দেখায় না, এটা কোন অ্যাসিড এবং কেন। পরের প্রশ্ন, পিএইচ স্কেল কি, কোন দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মানটির গুরুত্বপূর্ণ কেন। পিএইচ স্কেলটা কি, কোন একটা দ্রবণের ক্ষেত্রে পিএইচটা গুরুত্বপূর্ণ কেন। পরের প্রশ্ন, দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব লিখো। এটা একবার এক্সামে এসেছিল এই কোশ্চেনটা। পরের প্রশ্ন, বেকিং সোডা বা খাবার সোডা কি। আবার বলছি, বেকিং সোডা বা খাবার সোডা কি, এর রাসায়নিক নাম, সংকেত ও ব্যবহার লিখো। নেক্সট প্রশ্ন, বেকিং পাউডার কি, বেকিং সোডা বা খাবার সোডার সাথে পার্থক্য কি। দেখো, একটা হলো বেকিং পাউডার কি, আবার বেকিং সোডা বা খাবার সোডার সহিত তার পার্থক্যটা কি বেকিং পাউডারের, সেটা তোমাকে লিখতে হবে। পরের প্রশ্ন, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম, সংকেত, গঠন সংকেত এবং ব্যবহার লিখো। আবার বলছি, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম, সংকেত, গঠন সংকেত এবং ব্যবহার লিখো। নেক্সট প্রশ্ন, ব্লিচিং পাউডারকে খোলা বাতাসে রাখলে ক্লোরিনের গন্ধ পাওয়া যায় কেন। দেখবে ব্লিচিং পাউডারকে যদি তুমি খুলে রেখে দাও, দেখবে অনেক দূর থেকেই ব্লিচিং পাউডারের গন্ধ পাওয়া যায়, আসলে সেটা হচ্ছে ক্লোরিনের গন্ধ। নেক্সট প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম, সংকেত এবং ব্যবহার লিখো। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম লেখো, সংকেত লিখো এবং ব্যবহার লিখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে যে তুমি 3টা প্রশ্ন দেখতে পাচ্ছ, আমার মনে হয় 3টা থেকে একটা কোশ্চেন এক্সামে আসবে। পরের প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিসে জল দিলে এটি জমাট বাঁধে কেন। প্লাস্টার অফ প্যারিসে এমন কি আছে সেখানে জল দিলে পরে সেগুলি শক্ত হয়ে যায়, জমাট বেঁধে যায়। নেক্সট প্রশ্ন, অম্লরাজ বা রয়ার ওয়াটার কি ব্যবহার, এর ব্যবহার লিখো। অম্লরাজের আরেকটা নাম হচ্ছে কি, অ্যাকোয়ারিজিয়া। আবার বলছি, অম্লরাজ বা রয়্যাল ওয়াটার বা অম্লরাজের আরেকটা নাম আছে অ্যাকোয়ারিজিয়া, মনে রাখো অ্যাকোয়ারিজিয়া কি, এর ব্যবহার লিখো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের এক্সাম অবশ্যই ভালো হবে। এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও।